बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलाम वालेकुम, आदाब। আজকে জাতির এই শোক দিবসে আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি মহান জাতির মহান নেতা বাংলাদেশ সৃষ্টির একমাত্র কারিগর যার জীবনের শুধু যৌবন নয়, বাংলাদেশের মুক্তি সংগ্রামের 24 বছরের 14 বছরই কাটিয়েছেন পাকিস্তানের কারাগারে। বাংলাদেশের মানুষের মুক্তি, বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে কোনোদিন আপোষ করেননি। সেজন্যই পাকিস্তানিরা তাকে বছরের পর বছর যখন তখন কারাগারে রেখেছেন। যার ধীরতা, মেধা, দূরদর্শিতা এবং দুঃসাহসিক পরিকল্পনার ফলশ্রুতিতেই তিনি তার আজীবনের স্বপ্নের আরাধ্য বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছিলেন। সেই মহান নেতার আজকে শাহাদাত বার্ষিকী। তার এই প্রয়াণ দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা, বঙ্গবন্ধুর 3 পুত্র শেখ কামাল, শেখ জামাল, সকলের আদরের রাসেল, শেখ রাসেল, বঙ্গবন্ধুর ভাই, ছোট ভাই শেখ নাসের, শেখ কামালের স্ত্রী রোজি কামাল, এবং শেখ জামালের স্ত্রী ব্রিগেডিয়ার জামিল সহ মোট 18 জনকে সেই রাতে ওই বাড়িতে হত্যা করেছে। এবং অন্যান্য বাড়িতে শেখ ফজল হক মনি ও তার পরিবার, আব্দুর রব সেনিয়াবাদ ও তার পরিবার, 15ই আগস্টের সকল শহীদদের সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি। মহান সৃষ্টিকর্তার কাছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং বাঙালির হৃদয়ের মানুষ হিসেবে তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করার প্রার্থনা করছি। আজকের এই শোকের দিনে কোটি কোটি বাঙালি তাদের এই দিনটি পার করেছে কিছুক্ষণ পরপরই অশ্রুসিক্ত হয়ে, বেদনায় সিক্ত হয়ে। প্রতি বছরই আমাদের কাছে এই দিনটি ফিরে আসে, শুধু বেদনা অনুভব করার জন্য, অশ্রু বিসর্জনের জন্য, শোকে আমাদের মহান নেতাকে স্মরণ করার জন্য। এই দিনকে বানচাল করার জন্য অনেক প্রচেষ্টা হয়েছে, আপনারা দেখেছেন। আমি সব বিষয়ে কথা বলবো না, 2-1টি কথা না বললেই না। সবচেয়ে
আশ্চর্যজনক হলেও সত্য যে যারা বিএনপি করে তারা জানে বঙ্গবন্ধু হত্যার পিছনে জেনারেল জিয়ার কি ভূমিকা ছিল। সে ছিল মাস্টার মাইন্ড। যারা বিএনপি করে তাদের অধিকাংশই এই সত্য জানে, যার জন্যে তারা তাদের হৃদয়ে বঙ্গবন্ধু ভীতি সবসময় কাজ করে। ৭৫-এর 15ই আগস্টের পর থেকে আজকে 15ই আগস্ট পর্যন্ত বঙ্গবন্ধুর প্রতি তাদের যে ক্ষোভ, যে ভীতি, যে অশ্রদ্ধা, এই 50 বছরে এসে সেটা প্রমাণ হয়েছে। তারাই প্রমাণ করেছে যে তাদের রাজনৈতিক আদর্শগতভাবে তারা বঙ্গবন্ধুকে কতটা উপেক্ষা করে, কতটা অস্বীকার করে। গতকালকের ঘটনা এবং আজকে সারাদিনের ঘটনা 32 নম্বরে আপনারা দেখেছেন কি করেছে। মানুষ জানে, টেলিভিশনে দেখছে, সোশ্যাল মিডিয়া দেখছে, তারপরেও নিজের জীবনের ঝুঁকি নিয়ে যারা, আমার রিকশাওয়ালা ভাই, আমার এক আলেম তার স্ত্রী সন্তান সহ গেছেন, আমার এক বোন সেখানে গিয়েছেন, আরো অনেকে এই বাধা পেরিয়ে তাদের যে ভালোবাসা বঙ্গবন্ধুর প্রতি তা প্রকাশ করেছে। পুরো বঙ্গবন্ধু পরিবার এবং সারা বাঙালি জাতি তাদের প্রতি কৃতজ্ঞ। তাদের প্রতি আমরা সমবেদনা জানাই যারা লাঞ্ছিত হয়েছেন। কিন্তু এই ঘটনার মধ্যে দিয়ে, এটা কোনো ব্যক্তিগত ঘটনা না, এটা একটা রাজনৈতিক ঘটনা এবং রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নিয়ে এই ঘটনা করেছে। আমি কালকেও বলেছি, বিএনপির প্রবাসী অনলাইন নেতা কাদা তারেক জিয়া তার সরাসরি নির্দেশে এত বড় ঘৃণিত এবং দুঃসাহসিক কাজ করার সাহস পেয়েছে। এবং আপনারা শুনেছেন সেখানে কিভাবে তারেক জিয়ার নামে স্লোগান দেয়া হয়েছে এবং আরো অন্যান্য অনেক স্লোগানই শুনেছেন। বিশ বছর 7 মাস আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, 96 থেকে 2001, 2009 থেকে 2024 জুলাই আগস্ট। কোনদিন আওয়ামী লীগের কোন কর্মী, সিদ্ধান্ত তো দূরের কথা, কোন কর্মী অতি উৎসাহী হয়েও জিয়ার মৃতদেহ বিহীন কবরে যে বিএনপি গেছে আসছে এত প্রোগ্রাম করেছে, কোনোদিন চিন্তাও করে নাই কেউ এটা বাধা দিবে বা কোনো আক্রমণ করবে কাউকে। বরং তারা নিজেরা একে অপরকে মারামারি করেছে। একবার প্রধানমন্ত্রীকে না জানিয়ে ওই ব্রিজ, ওখানে একটা লেকের উপর একটা ব্রিজ আছে, বেলি ব্রিজ, সেটা মেরামত করতে গিয়ে খুলতে হয়েছে। প্রধানমন্ত্রী জানতেও না, খোলার সাথে সাথে বিভিন্ন নিউজ হয়েছে, সাথে সাথে প্রধানমন্ত্রী অগ্নিমূর্তি ধারণ করেছে যে কেন এটা করেছে, কারা এটা করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেও। এবং তৎকালীন সময়ে যোগাযোগ মন্ত্রী ছিলেন আনোয়ার হোসেন মঞ্জু, তাকেও প্রধানমন্ত্রী ফোন করে জানতে চেয়েছে
এবং যারা এটার জন্য দায়ী তাদের ব্যবস্থা নেওয়া বলেছে, যে কেন বিকল্প ব্যবস্থা না নিয়ে এটা খোলা হয়েছে। এই ছিল আওয়ামী লীগের নেতৃত্বের মাননীয় প্রধানমন্ত্রীর জিয়ার কবরের প্রতি দৃষ্টিভঙ্গি। আর এই খুনি তারেক 21শে আগস্টের খুনি আজকে যে কাজ করেছে, যে স্লোগান ওখানে দেওয়া হয়েছে, এর পাল্টা স্লোগানের জন্ম দেয়, পাল্টা স্লোগানের জন্ম দেয়। আজ যেমন কথা দিলাম তারেক ভাই কথা দিলাম 32 দখল নিলাম, এটার পাল্টা স্লোগানও তৈরি হয়ে গেছে। স্লোগান পাল্টা স্লোগান হবে, শেখ হাসিনা কথা দিলাম সব কিছুর দখল নিলাম। অনেক কিছু দখল করার আছে, সেটা সময় দেখা যাবে কোথায় কার কি দখল হয়। এই দিন তো দিন না। ইংরেজিতে একটা কথা আছে, ওয়ান স্লো ডাজ নট মেক এ সামার। এক মাঘে শীত যায় না। আজকে সারাদিনই আমি অসহ্য ছিলাম। কিছুক্ষণ পর পরে সোশ্যাল মিডিয়া যাই, এক একটা স্ট্যাটাস দেখি, এক একজনের এক এক মন্তব্য পড়ি, নিজেকে ধরে রাখতে পারি না। আমি কি একা? আমার সাথে কোটি কোটি মানুষ আসে দেশে বিদেশে, যাদের হৃদয় ভাঙা হয়েছে আজকে এই সমস্ত কাজ করে। বাঙালি আবারও দেখিয়ে দিয়েছে, আওয়ামী লীগ 15 বছর টানা 15.5 বছর ক্ষমতায় থাকতেও সোশ্যাল মিডিয়ায় এরকম বিপ্লব হয় নাই আজকে যে বিপ্লব হয়েছে। আপনি যখন স্রোত আটকাতে যাবেন তখন ওটা আরো বেগবান হয়, আরো শক্তিশালী হয়। আজকে তারই প্রমাণ হয়েছে। আজকে মানুষের মনে, বাঙালির মনে শুধু ক্রোধ জেদি জন্ম দেয় নাই, প্রতিহিংসার আগুনও দাউ দাউ করে জ্বালিয়ে দিয়েছে। এ আগুন নিভবে না। যতদিন পর্যন্ত এই 32 বাংলার অপমান প্রতিশোধ না নেওয়া হবে, বঙ্গবন্ধুর প্রতি অসম্মান প্রতিশোধ না নেওয়া হবে, ততদিন পর্যন্ত কোটি কোটি বাঙালির এই হৃদয়ের রক্তক্ষরণ এবং এই অগ্নি গর্ব কোনোদিনও নিভে যাবে না, বন্ধ হবে না। 96-তে ক্ষমতায় এসে আওয়ামী লীগ কোনো প্রতিশোধ নেই। 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত আওয়ামী লীগ বিএনপি ক্ষমতায় থেকে যে নজিরবিহীন অত্যাচার নির্যাতন করেছে আওয়ামী লীগের উপরে, কল্পনাতীত, অতুলনীয়। যে রক্তের হোলি খেলা খেলেছে, দেখে দেখে হত্যা করেছে, হাজার হাজার 26,000 আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থককে হত্যা করেছে। লুটপাট, দখলবাজি, চাঁদাবাজি এগুলি বললাম না। তারপরেও আওয়ামী লীগ ক্ষমতায় এসে কাউকে কিছু বলেনি। তারা ব্যবসা করেছে, চাকরি করেছে, যার যা যা করার ছিল তারা শান্তিপূর্ণভাবে করেছে। দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া, সেগুলি রাজনৈতিকভাবে না, সেগুলি ব্যক্তিগত কোনো কারণে হতে পারে। তার প্রতিদান বিএনপি 5ই আগস্ট দিয়েছে, তার প্রতিদান বিএনপি 5ই ফেব্রুয়ারি দিয়েছে, তার প্রতিদান বিএনপি 9ই মে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মাধ্যমে দিয়েছে।
সর্বশেষ আজকে 15ই আগস্ট দিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী চাইলেও লক্ষ লক্ষ কর্মী, নেতাকর্মীকে প্রতিশোধের থেকে ধরে রাখতে পারবেন না, নিবৃত্ত করতে পারবেন না। আওয়ামী লীগকে আর দোষও দেওয়া যাবে না। এখন আওয়ামী লীগ যা করবে বাধ্য হয়েই করবে, এছাড়া আর কোনো উপায় নেই। আওয়ামী লীগ তার ভবিষ্যতের জন্যই অনেক কিছু করতে হবে। বিশ বছর আওয়ামী লীগকে নমনীয় শোভনীয় দেখেছে। আল্লাহ যদি দিন দেয়, বাংলাদেশের জনগণ যদি সাথে থাকে, প্রত্যেকটা জিনিসের হিসাব দিতে হবে। এতে কোনো রকমের কোনো কম্প্রোমাইজ নেই। আজকে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম, বিবিসি একটা 15ই আগস্ট নিয়ে কে কি বলছে এরকম একটা রিপোর্ট প্রকাশ করে, সেখানে একটা কথা বলেছে, আওয়ামী লীগ ক্ষমতায় সময় থাকাকালীন সময় নাকি একমুখী ইতিহাস চর্চা করেছে। ইতিহাস তো ইতিহাসই, ইতিহাস ইতিহাসের জায়গায়, ওটা নির্ধারিত হয়েই গেছে। কিন্তু 15 বছরে আওয়ামী লীগ যেটা করেছে, ইতিহাসের চর্চা করেছে। একমুখী মনে হয়েছে, এই জন্যে অন্যরা সেটা করেনি, অন্যরা সেটা গীবত করেছে, সমালোচনা করেছে, যে আওয়ামী লীগ শেখ মুজিবকে দখল করেছে, আওয়ামী লীগ জয় বাংলাকে দখল করেছে, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে দখল করেছে। আজকে সেটার প্রমাণ হচ্ছে যে আওয়ামী লীগ শুধু এগুলির চর্চা করেছে। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের কথা না বললে আর কেউ মুক্তিযুদ্ধের কথা বলে না। তারা যে মুক্তিযুদ্ধের কথা বলে সেটা মুক্তিযুদ্ধ না, সেটা গোঁজামিল, অসত্য, বিকৃত। আওয়ামী লীগ স্লোগান, জয় বাংলা স্লোগান না দিলে আর কেউ জয় বাংলা স্লোগান দেয় না। যাদের গা জ্বালাস হয় জয় বাংলা স্লোগান থেকে শুনলে, তারাই কেবল বলে আওয়ামী লীগ জয় বাংলা নিজেরা করেছে। আজকে তো আওয়ামী লীগ নাই, কেউ বলতে পারে জয় বাংলা তো নিষিদ্ধ হয়ে গেছে। আজকে বঙ্গবন্ধুর নাম কেউ বলতে পারে? আওয়ামী লীগ ছাড়া বলে? এক ধরনের নিষিদ্ধ এবং অপরাধ। পুলিশে দিয়ে ধরায়, মাস্তান দিয়ে ধরায়, গণপিটুনিরা খোলা আকাশের নিচে জনসম্মুখে মানুষকে লাঞ্ছিত করে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানানোর জন্য। কেউ কি কোনো প্রতিবাদ করেছে? যারা বলেছে এই কথাগুলি, বিবিসির সাথে তো আওয়ামী লীগের কোনো বিরোধ নেই, একটা মিডিয়া। কিন্তু বিবিসি কিভাবে ইতিহাসের বিকৃতি করে, এক পেশে রিপোর্টিং করে। এই বিবিসি তো দুই বাংলায়, পশ্চিম বাংলা এবং বাংলাদেশ নিয়ে একটি ভোট করেছিল, কোটি কোটি লোক সেখানে ভোট দিয়েছে, তারাই তো আবিষ্কার করেছে। আমরা তো বলিনি সর্বশ্রেষ্ঠ বাঙালি। বিবিসি তো ভোট নিয়ে, সারা দুই বাংলার ভোট নিয়ে সর্বোচ্চ ভোট, এমনকি রবীন্দ্রনাথ ঠাকুরের উপরে ভোট পেয়েছে বঙ্গবন্ধু। তারাই তো সেটা প্রতিষ্ঠিত করেছে যে 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমান। এটা তো বিবিসির আবিষ্কার। তাদের আবিষ্কারকে তারা লালন করে, তারা সম্মান করে না। তারাও দিদিদেরকে রাজনীতিকরণ করেছে,
মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের সাথে। আজকে অন্য কোনো প্রসঙ্গ আমি আনতে চাই না, শেষ করব আমি একটু স্মৃতিচারণ করে। আমি খুব ভাগ্যবান, জীবনের তো বেশিরভাগ সময় চলে গেল, আর বাকি আছে কয়দিন। ভাগ্যবান এজন্যেই যে আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্নেহের পরশ পাওয়ার সৌভাগ্য আমার হয়েছিল 2 বার। ভাগ্যবান এই জন্যে, শুধু সেই 83 সাল থেকে আজ পর্যন্ত জাতির পিতার কন্যা শেখ হাসিনার স্নেহ মায়া মমতায় আমার জীবন ভরপুর। তিনি আমাকে যতটুকু স্নেহ করেন, যতটুকু বিশ্বাস করেন, আমি দৃঢ়ভাবে বলতে পারি পৃথিবীতে খুব কম মানুষ আছে তার পরিবারের 2-1 জন ছাড়া এতটা আস্থা, এতটা বিশ্বাস আমার উপরে আছে। এর চেয়ে আর কি পাওয়ার আছে? অনেকে আমাকে বলে, প্রধানমন্ত্রী আপনাকে এত স্নেহ করে, আপনার কথার এত গুরুত্ব দেয়, আপনি তো কিছুই করলেন না। আমি বললাম, আমি কি করব? আমি যা করেছি তার প্রতিদান আমি পেয়েছি, আমি কিছুই করতে পারি নাই। কিন্তু তারপরেও উনি আমাকে, মাননীয় প্রধানমন্ত্রী বা বঙ্গবন্ধুর কন্যা আমাকে যতটুকু স্নেহ দিয়েছেন, মায়া দিয়েছেন, এটা তো পৃথিবীর আর কেউ পায়নি তার সন্তানরা ছাড়া। এর চেয়ে পাওয়ার আর কি আছে? 86 সালে আমি যখন আমার ভরা যৌবনের, রাজনীতিরও ভরা যৌবন, যখন আমি নিয়ন্ত্রণ করি ভোলার রাজনীতি, ওই সময় থেকে আমি ভোলা থেকে ঢাকায় চলে আসি। রাজনীতির টাচে ছিলাম, কিন্তু একদম মাঠের রাজনীতি ছেড়ে আমি ভোলায় চলে আসি। প্রধানমন্ত্রীও চাননি বা নেত্রীও চাননি যে আমি চলে আসি, বা তুফাল ভাই অনেক চেষ্টা করেছে আমাকে রাখার জন্য। আমি বলছি না, রাজনীতি 86 সালে নির্বাচনে আমাকে এতটা বিত্তশ্রদ্ধ করেছে, এতটা অনীহা সৃষ্টি করেছে যে রাজনীতিতে যেভাবে কালো টাকা, যেভাবে অস্ত্র, এই প্রথম সরাসরি অস্ত্র এসেছে, তাতে রাজনীতি অনেক এক্সপেন্সিভ হয়ে গেছে, ইন টার্মস অফ মানি, ইন টার্মস অফ লাইফস। তো পারিবারিকভাবে আমরা সচ্ছল থাকলেও রাজনীতি করতে গেলে যে রকম অর্থবিত্ত দরকার, আমি তো আমার জমি বিক্রি করে আমি রাজনীতি করব কয়দিন? আমার তো একটা ভালো একটা আয়ের উৎস থাকতে হবে, ভালো একটা ব্যবসা থাকতে হবে, যাতে সৎ একটা ব্যবসা থাকতে হবে, যেখান থেকে আমি আয় করে টাকা উপার্জন করতে পারি, আবার রাজনীতিও করতে পারি। রাজনীতি করতে কেন অর্থ লাগবে? মারামারি কাটাকাটি আমি না করলেও আমাকে আঘাত করবে, আমার কর্মীদেরকে আঘাত করবে, তাদের পাশে দাঁড়াতে হবে, তাদের চিকিৎসা দিতে হবে, তাদের পরিবারকে দেখতে হবে। এটা কয়দিন আমি চালাতে পারবো? আমার পক্ষে তো সম্ভব না। তখন তুফাইল ভাইয়ের অবস্থাও ততটা ভালো ছিল না, কিন্তু তার উপরে নির্ভর করেও আমি রাজনীতি করতে চাই নাই আর্থিকভাবে, কারণ আমার নিজেরও একটা ভবিষ্যৎ আছে, পারিবারিক শুধু না, আমার রাজনৈতিকও একটা ভবিষ্যৎ আছে। আমাকে তৈরি করতে হবে। আমি ভোলায় থাকলে আমার যারা সাথে ছিল, ছোট ভাইরা বা যারা আরো অধস্তন যারা ছিল, তারা কোটি কোটি টাকার মালিক হয়েছে। আমার পক্ষে তো সেটা করা সম্ভব না, কারণ আমি এমন একটা পরিবারের মানুষ, আমি এমন একজন মন মানসিকতার মানুষ, আমি এমন একজনের সন্তান যার সততা, যার দেশপ্রেম, যার মানবিক জ্ঞানের জন্য আজও মানুষ
সেই রতন চৌধুরী আমার পিতা, মানুষ আজও তার জন্য চোখের পানি ফেলে। তার ছেলে হয়ে আমি যদি এত বড় বীর মুক্তিযোদ্ধা, বলা মুজিব বাহিনীর কমান্ডার, তার ছেলে হয়ে আমি যদি আমার লোকজন দিয়ে টেন্ডারবাজি করি, এগুলি করি, এটা করি, সেটা করি, এটা তো আমি করতে পারি না। এটা যেমন আমার মাথার মধ্যেই নাই, নীতিতে নাই, প্লাস আমি আমার বাবার দিকে তাকালে, আমার পরিবারের দিকে তাকালে আমি এটা করতে পারি না। মানুষ মনে করে বলবে রতন চৌধুরী এরকম মানুষ ছিল, তার ছেলে আজকে জুলুম করে গায়ের জোরে টেন্ডারবাজি করে টাকার মালিক হতেছে। যার জন্য আমি ভোলার থেকে চলে আসছি, যেখানে যখন আমার কথায় 5 মিনিটের নোটিশে ভোলায় সবকিছু কলাপস করার ক্ষমতা আমার ছিল। বিরোধী দলে থেকেও ডিসিএসপি রাস্তায় দেখলে গাড়ি থামিয়ে আগে গাড়ি থেকে নেমে আমার সাথে হাত মেলাতো, খোঁজখবর রাখতো, মাঝে মাঝে গাড়ি দিয়ে আমাকে বাসায় পৌঁছে দিত। ওইরকম বিরোধী দলে থেকেই ওইরকম একটা অবস্থান থেকে আমি চলে আসছি। তোফাল ভাই বলছিল যে তুমি ভোলায় থাকো, তখন তুই বলতো আমাকে তুই ভোলায় থাক, তোর যা যা করার দরকার আমি করবো। আমি না, কারণ ওটা আমি তাকে বলি নাই আমি যে তার পয়সায়, তার আশ্রয় প্রশ্রয় বা তার ফাইন্যান্সিয়াল ব্যাকআপে আমি রাজনীতি করব। আমি বলছি না চাচা, আমি চাচা ডাকতাম। আমার আব্বাকে সে বড় ভাই ডাকতো, চাচা ডাকতো না, চাচা আমি এইভাবে পলিটিক্স করবো না। যাই হোক, মূল কথা হচ্ছে যে কথাটা বলার জন্য কথা বলছি। তখন ঢাকায় আগের থেকেই তো 32 নম্বরে যাওয়া আসা ছিল, নেত্রীর সাথে যোগাযোগ ছিল। তো ঢাকা আমি নেত্রীকে যখন বললাম যে আমি স্থায়ীভাবে ঢাকায় থাকবো, মাঝে মাঝে ভোলায় যাব কোনো কর্মসূচি থাকলে, বা ব্যবসা বাণিজ্য করব, তো বললো যে এটা ঠিক হইলো, তোমার মতো ছেলে রাজনীতি ছেড়ে দিবে। আমি রাজনীতি তো আমি ছাড়তেছি না, আমি তো একদম কয়েকদিন পর পর আপনার সাথে দেখা করবো, আসতেছি, ভোলায় সবসময় যোগাযোগ থাকবে, যাবো প্রোগ্রাম থাকলে। তারপরেও তুমি যেই পজিশনে ছিল সেখান থেকে চলে আসা, দেখো যেটা ভালো মনে করো। তারপর আবার শেষে এইটুক বললো, তখন তো সে বিরোধী দলের নেত্রী 87-এ, 86 এর পরে 7 মে নির্বাচন হলো, তারপরে তো সে বিরোধী দলের নেত্রী। বলে তারপরও কোনো কিছু লাগলে, কোথাও কিছু বলতে হলে আমাকে বলো, আমি তোমার জন্য বলবো। আমি কোনো সময় চিন্তাই করিনি। আমি আমার নিজের প্রতি সবসময় কনফিডেন্ট ছিলাম, আত্মবিশ্বাস ছিল। আল্লাহ আমাকে সুস্থ রেখেছে, কিছুটা জ্ঞান বুদ্ধি দিয়েছে। আমি মনে করি যে আমার থেকে অনেক লেস ক্যালিবারের লোক, লেস কোয়ালিটির লোক অনেক ভালো করতেছে। সৎ কি অসৎ সেটা অন্য ব্যাপার। আমি মনে করেছি যে সৎ পথেই আমি ভালো কিছু করতে পারবো, চেষ্টা করি। গুনে গুনে 6 মাস পার হয়ে গেছে। এক সময় নেত্রী আমাকে আবার জিজ্ঞেস করলো, আমি নেতৃত্ব এই প্রোগ্রামটা দেখবে আমার সব ভিডিও নিয়ে দেখি, জানি না তার মনে আছে কিনা। আমাকে বললো যে তুমি কি করতেছো? তাই বললাম যে এই করতেছি। তখন আমি সিএনএফ এজেন্টের ব্যবসা করতাম, প্রিন্টিং প্রেসের ব্যবসা করতাম, এইসব করতেছি। তো আমাকে বললো তোমাকে তো আমি বলছিলাম যে আমাকে যদি কিছু বলতে হয় আমাকে বলো। তখন তুমি তো কিছু বলো নাই। আমি বলছি আপা, আপনি আমার নেত্রী সেটা ঠিক আছে, কিন্তু আমি কিন্তু আপনাকে বড় বোনের মতোই মনে করি, এবং আমি গত এই 4-5 বছরে আপনার কাছ থেকে যা পেয়েছি, আপনি আমাকে সেইভাবেই স্নেহ করেন, অন্য 8-10টা কর্মীর মতো আমাকে দেখেন না। আপনার সাথে নিয়ে আপনি খাওয়ান, আপনার একদম খুব ক্লোজলি আমাকে দেখেন, কথা বলেন, সবকিছু করেন। তো আমি আপনার ফোনে একজনের কাছ থেকে বা কোনো না কোনোভাবে আমি একটা বেনিফিটেড হইলাম, ধরলাম আমি 20 লাখ 50 লাখ টাকা সেখান থেকে পড়লাম। আমার যদি কোনো যোগ্যতা না থাকে, এটা তো আমি আস্তে আস্তে এই টাকাটা আমি নষ্ট করে ফেলবো। আর আমার যদি যোগ্যতা থাকে, আমি শূন্য থেকে, বিন্দু থেকে আমি সিন্ধু করতে পারবো। আপনি শুধু আমার জন্য দোয়া করেন, আর কিছু দরকার নেই। তার চোখে অশ্রু চলে আসছে। আমার মাথায় হাত দিয়ে হাত বুলিয়ে একটু কাছে টেনে বলল, এজন্যই তো তোকে আমি এত বেশি ভালোবাসি। ভালো থাকিস, সবসময় আসবি। আর কোনোদিন আমাকে তুই বলেন, এই প্রথম বলল, ওই শেষ। তো এরকম সম্পদ, এটা আমার জন্যে, এটা তো আমি কোনো কিছুর বিনিময়ে হারাতে পারি না। সেজন্যই আমি সৌভাগ্যবান
যে এরকম একজন নেত্রী, মানুষ যাই বলুক তাকে তো সবাই চিনে না, যারা তার কাছে গিয়েছে, যারা তার সাথে কথা বলেছে, তার সাথে সময় কাটাতে পেরেছে, তারা জানে তাকে ছায়ার মতো, আমি গত 42 বছর পর্যন্ত তাকে ছায়ার মতো অনুসরণ করি। একটা সময় আসছে আমি এই ক্ষমতার আমলে আমি গণভবনে যাওয়া বন্ধ করে দিয়েছি, যাই না, এই মানুষের তদবির ডিস্টার্ব এটা সেটা নানান রকমের যাওয়াই বন্ধ করে দিয়েছি। আমার সাথে প্রতিদিনই যোগাযোগ হতো, এমন কোনো দিন নাই আমার সাথে তার যোগাযোগ হয় না। এবং আজ পর্যন্ত 5ই আগস্টের পর থেকে এখন 6 আগস্ট থেকে এখন পর্যন্ত, 5ই আগস্ট সকালেও যোগাযোগ হয়েছে, আর 6 আগস্ট থেকে সেই যোগাযোগ আজ পর্যন্ত একদিনও নাই যে তার সাথে আমার কোনো কমিউনিকেশন গ্যাপ আছে। বঙ্গবন্ধু 1970 সালের 12ই নভেম্বর ভোলায় বন্যা হয়েছিল। সেই বন্যায় 5 লক্ষ লোক মারা গিয়েছিল ভোলার। 7ই ডিসেম্বর নির্বাচন হওয়ার কথা। বঙ্গবন্ধু তখন ভোলার নির্বাচন বন্ধ, কিন্তু বন্যার্তদের দেখার জন্য সেখানে ভোলায় গিয়েছিলেন। তো 1957 সালে বঙ্গবন্ধু একদিনের জন্য আমাদের বাসায় ছিলেন। তখন আমাদের পরিবারের যারা ছিল, তখন তো আমি ছোট, মাত্র 9 বছর বয়স 70 সালে, আর 53 সালে তো আমার জন্মই হয়নি। আমার আব্বা তখন ইয়াং লিডার। তো 70 সালে যখন যেদিন ছিল আমাদের বাসায়, তখন এই ওনার তো হইল যে কার কোথায় কি আছে না আছে এগুলি বলে মাথায় থাকে। তো আমার এক ফুফুর নাম ছিল রেহানা। তো যাই হোক, আমাদের বাসার পরেই হলো শামসুদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা, ভোলার অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত ব্যক্তি, জেলা আওয়ামী লীগের সভাপতি এবং তখনও আওয়ামী লীগ মহকুমা আওয়ামী লীগেরও সভাপতি ছিল, সর্বজন শ্রদ্ধেয় অসাধারণ মানুষ। আমার জানা মতে আমি শুনিনি কোনোদিন, আমার তো একদম চোখের সামনে, আমার সাথে তার অনেক ইতিহাস। আমার বাবারও বড়, আমার বাবা তাকে চাচা ডাকতো। সো তারপরে আমার সাথে একটা আলাদা সম্পর্ক ছিল, আমাকে অসাধারণ ভালোবাসত। তো যাই হোক, তো তার বাসায় গেছে আওয়ামী লীগের সভাপতি, তার বাসা থেকে যাওয়ার পথে আবার আমাদের বাসায় নামছেন। নেমেই রাস্তার থেকে পা আমাদের বাসার গেটের সীমানায় রেখেই বলতেছে, কই রেহানা, আমার মেয়েটা কোথায়? সব দৌড়ে আসছে, কি বয়স শুনি সব দৌড়ে আসতে পরে ওই রেহানা ফুপুকে ডাকছে, ডেকে তার মাথায় হাত টাত বুলাই দিছে, কেমন আছিস সেই সবাইরে বলতেছে। তারপর আমার দাদার নাম রফিকুল হক চৌধুরী, সে তো ভোলায় থাকে না, সে গ্রামের বাড়িতে থাকে। জিজ্ঞেস করলো, আমার ছোট দাদা ছিল শফিকুল হক চৌধুরী, রফিক ভাই কোথায়? আমার সালাম জানেন। আমি পাশে ছিলাম। আব্বা বলে যে, লিডার আমার ছেলে। হ্যাঁ, তোর ছেলে বড় হয়ে গেছে? তারপরে আমাকে একটু এরকম করলো। এই প্রথম আমি মহামানবের ছোঁয়া পেলাম। তারপর 1973 সালে ভোলায় বেড়িবাঁধ উদ্বোধন করতে যাবে দৌলতখার 0 পয়েন্টে। তো বিশাল জনসভা, কেউ তো আমি তো যাওয়া নিষেধ, কারণ আমি তো ছোট, আমি তার রাজনীতি তখন করি না। বাট রতন চৌধুরীর ছেলে আমি, আমাকে তো কেউ আটকে, যে দেখবে সেই আমাকে মানে খুব আদর করবে। আমি বাসে উঠে চলে গেলাম দৌলতখা। ওটা তো কর্ডন করা ব্রিজ, মঞ্চটা, মঞ্চের দায়িত্ব ছিল আব্দুর রাজ্জাক শশী, আমার আব্বার সেকেন্ড ইন কমান্ড মুজিব বাহিনীর। সে ছিল, সে আমার দেখে, আরে তুই কার সাথে আসছস? রতন ভাই জানে তুই আসছস? আমি না, খাইছে, আয় এদিকে। আমাকে নিয়ে গেছে, নিয়ে একদম স্টেজ পর্যন্ত নিয়ে গেছে। আমি তো স্টেজের পিছনে দাঁড়ায় আছি। আব্বাই তো দেখে আমাকে রাগের মধ্যেই বঙ্গবন্ধুর কানে গেছে একটা জোরে আওয়াজ, পিছনে থেকে গেছে, এই রতন। আব্বাকে ডাকলো, এদিকে, কে? পিছে। কারণ আমার ছেলে ওই যে চলে আসছে, নিয়ে আসছে, আমার সামনে আসছে, আমার কানে ধরলো, ধরে বলে, কি আমার মিটিং দেখতে আসছস, বক্তৃতা শুনতে আসছস? তো আমি তো ভয় অর্ধেক, আবার খুশিও। তোফাল ভাই ছিল 2-3টা চেয়ার পরে। তো বলতেছে,
আবার ঠিকঠাক মতো যেন বাড়িতে যায় সেই ব্যবস্থা করে দিস। আমার মাথায় আবার হাত তুলে দিল, যে বক্তৃতা শুনিস, আমাকে বলতেছে না, তখন বলতেছে শুনো, বক্তৃতা শুনো। এই দুইবার বঙ্গবন্ধুর সাথে আমার দেখা হয়েছে, জল জল করে স্মৃতির মতো ভাসে। আমি তো সত্যি সত্যি ভাগ্যবান, আমার জীবনের আর কিছু চা পাওয়ার নাই। উনি বেঁচে থাকবেন, পৃথিবী যতদিন থাকবে বাঙালির হৃদয়ে বেঁচে থাকবেন। কারণ যারা আজ বঙ্গবন্ধুকে ভালোবাসে, দেশের 80% লোক বঙ্গবন্ধুকে, 85% লোক বঙ্গবন্ধুকে, দল মত নির্বিশেষে, উনি কোনো দলের না। ওনাকে ভালোবাসার জন্য, শ্রদ্ধা করার জন্য আওয়ামী লীগ করতে হবে না। এই মানুষগুলোর বংশধর যারা আসবে ভবিষ্যতে, তারাও বঙ্গবন্ধুকে বংশ পরম্পরায় শ্রদ্ধা করবে, ভালোবাসবে। সেজন্যই বললাম, পৃথিবী যতদিন থাকবে, শেখ মুজিব ততদিন চিরঞ্জীব থাকবে। ভালো থাকবেন, ধন্যবাদ।